রসায়ন দ্বিতীয় পত্র। পরিবেশ রসায়ন। দূষণের নিরাপদ মাত্রা। পরিবেশে কোনো দূষক পদার্থ যে নির্দিষ্ট মাত্রা বা পরিমাণ অতিক্রম করলে পরিবেশ ও জীবজগতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সে দূষক ওই নির্দিষ্ট দূষকটির নিরাপদ মাত্রা বা টিএলভি থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু বলে। যেমন CO এর নিরাপদ মাত্রা 0.15 ppm, কার্বন ডাইঅক্সাইড নিরাপদ মাত্রা 350 ppm, SO2 এর নিরাপদ মাত্রা TLV 0.05 ppm। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দেশনা অনুযায়ী বায়ুতে ক্ষতিকর বিভিন্ন বায়ুদূষক উপাদান গ্যাসের পরিবেশের জন্য নিরাপদ সর্বোচ্চ মাত্রা পাশের তালিকায় দেওয়া হলো। এ মাত্রার চেয়ে বেশি ওই সব গ্যাসের পদার্থ মিশতে থাকলে তখন পরিবেশের ক্ষতিকর দূষণ ঘটে। এসব বায়ুদূষক গ্যাসের উৎপত্তিস্থল হলো নির্মুক্ত শিল্পক্ষেত্র। এক্ষেত্রে SO2 0.05, SO3 0.02 ppm, CO 0.15 ppm, CO2 350 ppm, NO 350 ppb, আর NO2 250 ppb, আর মিথেন 2 ppm, আর H2S 0.0002 ppm। দূষক CO ও CO2 গ্যাস উভয় গ্যাস বর্ণহীন ও গন্ধহীন বিষাক্ত গ্যাস। কয়লা ও হাইড্রোজেন কার্বন জ্বালানি অসম্পূর্ণ দহনে CO গ্যাস ও সম্পূর্ণ দহনে CO2 গ্যাস উৎপন্ন হয়। কারখানার চুল্লি, চিমনি দিয়ে নির্গত এসব গ্যাস দূষণকে প্রভাবিত করে। এসব শিল্প কারখানা হলো গ্যাস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, কোল মাইন, পেট্রোলিয়াম রিফাইনারি, ব্লাস্ট ফার্নাস ও অটোমোবাইলের বর্জ্য। CO গ্যাস হলো নীরব ঘাতক গ্যাস। CO গ্যাস মানুষের অজান্তে প্রশ্বাসের সাথে ফুসফুসে গেলে তা রক্তনালী দ্বারা শোষিত হয়। তখন হিমোগ্লোবিন আয়ন Fe2 এর সাথে CO লিগ্যান্ড রূপে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠনে বাধা দেয়। CO অক্সিহিমোগ্লোবিন ভেঙে কার্বোমিনোহিমোগ্লোবিন গঠন করে। Hb+O2 = HbO2 আর HbO2 + CO2 = HbCO2। ফলে অক্সিজেনের অভাবে প্রথমে মাথা ধরে ঝিমুনি ও পরে বেশি CO শোষিত হলে মৃত্যু ঘটে। রক্তে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন হলো গ্লোবিন নামক ক্ষারধর্মী প্রোটিন ও Fe2+ আয়ন ফেরোপ্রোটোপরিফিন বা হিম সংকেত C34H22FeN4O4 নামক জটিল যৌগের সমন্বয়ে গঠিত। হিমের F2+ আয়নের সাথে লিগেন্ড রূপে O2 ও H2O অথবা CO সন্নিবেশ বন্ধনে যুক্ত হতে পারে। CO2 গ্যাস গ্রিনহাউস গ্যাসকে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। দূষক SO2 ও SO3 গ্যাস বর্ণহীন ও অম্লীয় গন্ধযুক্ত SO2 ও SO3 গ্যাস শ্বাসকষ্ট সৃষ্টি করে। CO2 গ্যাস গ্রিনহাউস গ্যাসের গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। দূষক SO2 ও SO3 গ্যাস বর্ণহীন ও অম্লীয় গন্ধযুক্ত SO2 ও SO3 গ্যাস শ্বাসকষ্ট সৃষ্টি করে। সালফারযুক্ত কয়লা ও প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি দহনে SO2 ও SO3 গ্যাস উৎপন্ন হয়। নির্মুক্ত শিল্পের কারখানায় বর্জ্য গ্যাস রূপে উভয় গ্যাস দূষিত করে। ওইসব শিল্প কারখানা হলো সালফিউরিক অ্যাসিড প্লান্ট, পেপার ম্যানুফ্যাকচারিং প্লান্ট, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অটোমোবাইল গ্যাস বর্জ্য গ্যাস, ধাতুর সালফাইড আগরিক থেকে জিঙ্ক, কপার ও পিবি ধাতু নিষ্কাশন প্লান্ট। এসব বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়। নাকে ও চোখে জ্বালা ও শ্বাসনালীতে প্রদাহ ও ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগ সৃষ্টি করে। দূষক NO ও NO2 গ্যাস। NO হলো বর্ণহীন নিরপেক্ষ গ্যাস, NO2 হলো বাদামি অম্লীয় গ্যাস, অর্থাৎ NO2 বাদামি। প্রধান বায়ু দূষকের মধ্যে NO, NO2 উল্লেখযোগ্য। পৃথিবীব্যাপী প্রায় 75 কোটি অটোমোবাইল ইঞ্জিন ও পুরাতন শিল্প প্রকল্পে পেট্রোলিয়াম জ্বালানি দহন শেষে বর্জ্য গ্যাসে NO গ্যাস থাকে। পরে বাতাসে O2 দ্বারা NO জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 তৈরি করে। শুষ্ক বাতাসে ও সূর্যের আলোতে HNO দ্বারা NO বিজারিত হয়ে মুক্ত অক্সিজেন পরমাণু NO গ্যাসে পরিণত হয়। ওই মুক্ত অক্সিজেন পরমাণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অতি সক্রিয় ওজোন অণু গঠন করে। এর বিভিন্ন প্রক্রিয়ায় উৎপন্ন NO, NO2 ও NO3 অন্যতম বায়ুদূষক ডিজেল ইঞ্জিনের দহনমুক্ত হাইড্রোকার্বন এবং বিভিন্ন ফ্রি রেডিকেল মিলে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট PAN নামক মিশ্র দূষক সৃষ্টি করে। এক্ষেত্রে PAN হলো R C ওপরে ডাবল বন্ড O, পাশে O ও NO2।
এই মিশ্র বায়ুদূষক বিভিন্ন শহর এলাকায় ভোরবেলা নিচু আকাশে বাদামি কুয়াশা সৃষ্টি করে। এটিকে ফটোকেমিক্যাল স্মোক বলে। এই কুয়াশার স্পর্শে নাক ও চোখ ভীষণ জ্বালা ধরে। স্মোক প্লাস ফগ। বায়ু দূষণের ফলে পরিবেশের ওপর নিম্নরূপ প্রভাব পড়ে, যেমন আবহাওয়ার উপর প্রভাব। গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণে ভূপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলে ভাসমান বায়ু দূষক থাকলে বিকালে ও কুয়াশা সৃষ্টি করে। তখন পথ চলায় অসুবিধা সৃষ্টি হয়। স্বাস্থ্যের ওপর প্রভাব। বায়ুমণ্ডলে ধূলিকণা বৃদ্ধির জন্য শ্বাসকষ্ট হয়। CO গ্যাসের অধিক উপস্থিতির কারণে রক্তে বিষক্রিয়া ঘটে থাকে। কেমিক্যাল স্মোক সৃষ্টি হলে তার নাক ও চোখে ভীষণ জ্বালা সৃষ্টি করে। পরিবেশের উপর প্রভাব। অম্লধর্মী সেকেন্ডারি দূষক যেমন সালফার ডাইঅক্সাইড, H2SO4 বাষ্প, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড ইত্যাদি বৃষ্টির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায়। অ্যাসিড বৃষ্টির ফলে মাটি ও জলাশয়ে pH মান হ্রাস পায়। ফলে জলাশয়ে জলজ ও স্থলজ উদ্ভিদ মারা যায়। মাটিতে বনাঞ্চল ধ্বংসপ্রাপ্ত হয়। জমিতে ফসল উৎপাদন ব্যাহত হয়। ইকোসিস্টেম বিপর্যস্ত হয়। গ্রিনহাউস গ্যাস ও গ্রিনহাউস প্রভাব। শীত প্রধান দেশের তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এত কম তাপমাত্রায় সবজি চাষ চলে না। কাঁচের ছাউনিযুক্ত ঘর তৈরি করে এর মধ্যে গ্রিন শাকসবজি চাষ করা হয়। সবুজ শাকসবজি ওই কাঁচঘরের গ্রিনহাউসের মধ্যে 38 থেকে 39 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। 2019 সালের শেষের দিকে বাংলাদেশের ময়মনসিংহে ত্রিশালে গ্রিনহাউসে আধুনিক সবজি চাষ এবং চীন দেশে উদ্যানতত্ত্ববিদের সহায়তায় শুরু হয়। 2022 সাল থেকে সবজির ফলন পাওয়া যায়। এটি কীরূপে সম্ভব হলো? দৃশ্যমান আলো হলো সব তরঙ্গ গ্রিনহাউস কাঁচভেদ করে উত্তপ্ত হয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গযুক্ত ইনফ্রারেড রশ্মি বিকিরণ করে। IR রশ্মি কাঁচভেদ করতে পারে না, তাই কাঁচে আবদ্ধ বায়ুয়ে IR রশ্মি 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত থাকে। পৃথিবীর গ্রিনহাউস। বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ সংলগ্ন হোমোস্ফিয়ারে N2O2O3 অণুর সাথে CO2 ও H2O অণুগুলো থাকে। হোমোস্ফিয়ার অঞ্চলকে পৃথিবীর গ্রিনহাউস বলে। বায়ুমণ্ডলে উপস্থিত O2, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত IR রশ্মি বা অবলোহিত রশ্মি তাপকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে বরঞ্চ শোষণ করে রেখে ভূপৃষ্ঠে সংলগ্ন হোমোস্ফিয়ারে বায়ুমণ্ডলকে এমন এক তাপমাত্রা সীমার মধ্যে উত্তপ্ত রাখে যার গড় মান 13 ডিগ্রি সেলসিয়াস, যা মানুষ সহ সমগ্র জীবজগতে বেঁচে থাকার পক্ষে অনুকূল রয়েছে। যদি বায়ুমণ্ডলে উক্ত CO2 ও H2O অণুসমূহ না থাকতো, অর্থাৎ গ্রিনহাউস প্রভাব না থাকতো, তাহলে পৃথিবী পৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমণ্ডল গড় তাপমাত্রা -30 ডিগ্রি হতো। ফলে বর্তমান পৃথিবী পৃষ্ঠে জীবজগতের কোনো অস্তিত্বই থাকতো না। সুতরাং বায়ুমণ্ডলের সীমিত ও CO2 ও জলীয় বাষ্পের গ্রিনহাউসের প্রভাবে জীবজগতের অস্তিত্ব উপযোগী প্রমাণ করে। গ্রিনহাউস গ্যাসের IR রশ্মি শোষণের শর্ত। যেসব গ্যাসের অণুতে 3টি বা 4টি পরমাণু থাকে, যেমন H2O, CO2, HCH4 অণু, এবং যাদের IR রশ্মি শোষণ ক্ষমতা থাকে, এরা গ্রিনহাউস গ্যাসের ভূমিকা রাখতে পারে। এসব অণুতে বন্ধনে আবদ্ধ পরমাণুগুলোর কম্পন সংখ্যা অবশ্যই ভূপৃষ্ঠে বিকিরিত IR রশ্মির কম্পন সংখ্যার সমান হতে হয়। এছাড়াও সব অণুতে সহজে পরিবর্তনশীল ডাইপোল মোমেন্ট থাকে। বায়ুমণ্ডলে CO2 ও পানি বাষ্প পোলার অণু, এদের CO বন্ধন ও HO বন্ধন দ্বিপোলযুক্ত হয়। এছাড়াও N2O ও NO ও NO বন্ধন CFC এর Cl ও CF বন্ধন পোলার হয়, তাই ডাইপোল বা দ্বিপোল মোমেন্ট সহজে পরিবর্তন ঘটে। তখন এর বিকিরণ IR রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধি করে। CO ও H2O ছাড়াও অন্যান্য গ্রিনহাউস গ্যাস দ্বারা শোষিত তাপ পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এরূপ বায়ুমণ্ডলের তাপমাত্রা আরও বেড়ে যায়। গ্রিনহাউস গ্যাসের দ্বারা তাপমাত্রা বৃদ্ধির কারণ জানা গেল। এবার গ্রিনহাউস গ্যাস সম্বন্ধে জানব। N2H2O2 গ্রিনহাউস প্রভাব নেই, অর্থাৎ নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেনের গ্রিনহাউস প্রভাব নেই। গ্রিনহাউস গ্যাস। যেসব গ্যাস পৃথিবীর ভূপৃষ্ঠে বিকিরিত IR রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের তাপ বৃদ্ধি করে, তাদের গ্রিনহাউস গ্যাস বলে। CO2 গ্যাসকে প্রধান গ্রিনহাউস গ্যাস বলা হয়। তাছাড়াও জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, ফ্রিয়ন, ক্লোরোফ্লোরোকার্বন, CFC, ওজোন গ্যাস গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে থাকে। শেষের 4টি গ্যাসের ঘনত্ব বায়ুমণ্ডলে CO2 গ্যাসের তুলনায় অনেক কম হলেও IR রশ্মি শোষণ ও বিকিরণ ক্ষমতা CO2 গ্যাসের তুলনায় অনেক বেশি, তাই গ্লোবাল ওয়ার্মিং এদের ভূমিকা উল্লেখযোগ্য। বৈশ্বিক উষ্ণায়নতা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং প্রক্রিয়া শুরু এর কারণ। 1850 খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ ছিল প্রায় 0.029 স্থির ছিল। এরপর শিল্প বিপ্লবের পরবর্তীতে
বিভিন্ন কারণে বায়ুমণ্ডলে CO2 গ্যাসের বৃদ্ধি সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি ঘটে। এর ফলে 1880 থেকে 1900 সালের খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 0.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। আবার 1880 থেকে 2018 খ্রিস্টাব্দে পৃথিবীর গড় তাপমাত্রা 0.78 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং 20 শতাব্দীর গড় তাপমাত্রা ভিত্তিতে বর্তমান পৃথিবীর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়, যা সারা বিশ্বব্যাপী ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি ও প্রক্রিয়াকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হলো মানবসৃষ্ট বিভিন্ন শিল্পক্ষেত্র ও মোটর যানবাহন থেকে গ্রিনহাউস গ্যাসসমূহ বায়ুমণ্ডলে ক্রমাগত পরিমাণ বৃদ্ধি পাওয়া। গ্রিনহাউস গ্যাস ও গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষমতার তুলনা। একটি CFC গ্যাসের অণু উত্তপ্তকরণের ক্ষমতা 15,000টি CO2 অণুর উত্তপ্তকরণ ক্ষমতার সমান, অর্থাৎ CFC কার্বন ডাইঅক্সাইড থেকে 15,000 গুণ বেশি। গ্রিনহাউস গ্যাসের মোটামুটি তাপমাত্রা বৃদ্ধিতে শতকরা ভূমিকা এবং এদের তুলনামূলক গ্লোবাল ওয়ার্মিং ক্ষমতায় গ্রিনহাউস প্রভাব 2001.8-এ দেখানো হলো। এখানে অণুর গ্রিনহাউস প্রভাব নির্ভর করে এদের আইআর রশ্মি শোষণ ক্ষমতার ওপর, আর এদের শোষণ ক্ষমতা নির্ভর করে গ্যাসীয় অণুর উপাদান অণুগুলো পরস্পর কম্পনের ওপর। যে অণুর কম্পনগুলো কম্পন সংখ্যা বিকিরিত আইআর রশ্মি তরঙ্গদৈর্ঘ্যের কম্পন সংখ্যা সমান, এরাই কেবল ওই তাপীয় বিকিরণ শোষণ করতে পারে। উদাহরণস্বরূপ CO2 অণুতে CO ও CO দু প্রকার কম্পন হতে পারে, যেমন বন্ধন প্রসারণ কম্পন বন্ড স্ট্রেন্থিং ভাইব্রেশন এবং বন্ধন কোণ পরিবর্তনশীল কম্পন বন্ড বেন্ডিং ভাইব্রেশন। এক্ষেত্রে CO2 গ্যাস 50% 1 গুণ, CH4 গ্যাস 19% 25 গুণ, অর্থাৎ CO2 গ্যাস 50% 1 গুণ, CH4 গ্যাস 19% 25 গুণ, CFC গ্যাস 16% 15,000 গুণ, ওজোন গ্যাস 8% 10 গুণ, NO2 গ্যাস 5% 270 গুণ, জলীয় বাষ্প 2% 5 গুণ। গ্রিনহাউস গ্যাসের উৎস বায়ুমণ্ডলে এদের বৃদ্ধি ও গ্লোবাল ওয়ার্মিংয়ের ভূমিকা। HCO2 গ্যাস বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাসের মধ্যে CO2 এর পরিমাণ সবচেয়ে বেশি, ফলে ভূপৃষ্ঠে বিকিরিত আইআর রশ্মি শোষণ ক্ষেত্রে CO2 এর ভূমিকাই প্রধান। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং গ্রিনহাউস গ্যাসের প্রভাব সৃষ্টিতে CO2 এর ভূমিকা প্রায় 50%। প্রাণীকুল শ্বসন প্রক্রিয়ায় বায়ুস্থ CO2 গ্রহণ করে এবং দেহে উৎপন্ন CO2 বায়ুতে ছেড়ে দেয়। সবুজ গাছপালা সালোক শ্বসন প্রক্রিয়ায় পত্ররন্ধ্র দ্বারা বায়ুস্থ CO2 এর মূল দ্বারা মাটি থেকে H2O শোষণ করে শর্করা ও O2 তৈরি করে, শেষে O2 বায়ুতে ছেড়ে দেয়। বিশাল সমুদ্রের পানিতেও CO2 দ্রবীভূত হয়। তাছাড়াও উদ্ভিদ ও সমুদ্র হলো CO2 এর দুটি প্রধান গ্রাহক বা সিঙ্ক। এভাবে বায়ুতে CO2 ও O2 গ্যাসের ভারসাম্য চলমান অবস্থা। 1850 সালে বায়ুমণ্ডলে CO2 এর পরিমাণ প্রায় 0.29% ছিল। শিল্প বিপ্লবে 2050 সাল থেকে বায়ুমণ্ডলে CO2 ক্রমশ বেড়ে যাচ্ছে। CO2 বৃদ্ধির কারণ। শিল্প কারখানায় কয়লা বা মেট্রোজেট পেট্রোলিয়ামের যথেচ্ছ ব্যবহারে CO2 এর পরিমাণ বেড়ে চলছে। বনভূমি ধ্বংসের কারণে উদ্ভিদ দ্বারা CO2 এর কম শোষিত হচ্ছে। সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়, পানিতে CO2 এর কম দ্রবীভূত হচ্ছে। CO2 এর বৃদ্ধির ফলে 1850 সালে বায়ুমণ্ডলে ছিল প্রায় 0.0929%। CO2 এর পরিমাণ বৃদ্ধি পেয়ে ক্রমাগত বৃদ্ধি পেয়ে 2008 সালে তা 0.385 এর বেশি হয়, অর্থাৎ 290 ppm থেকে বৃদ্ধি পেয়ে 385 ppm হয়েছে এবং CO2 এর 33% বৃদ্ধি হারে সমতুল্য। নাসার বিজ্ঞানীদের তথ্য মতে বায়ুমণ্ডলে CO2 এর বৃদ্ধির হার 40% হয়েছে। বর্তমান হারে জীবাশ্ম জ্বালানি ও বনাঞ্চল ধ্বংস আগামী 2050 সালের মধ্যে CO2 এর পরিমাণ বৃদ্ধি পেয়ে 500 থেকে 700 ppm হতে পারে, ফলে বৈশ্বিক গড় তাপমাত্রা 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। মিথেন CH4 এর গ্যাস বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাবে বা বায়ুমণ্ডলে ওয়ার্মিং সৃষ্টিতে CH4 গ্যাসের ভূমিকা 19% হলো CO3 এর সঠিক পরের অবস্থানে। বায়ুতে CH4 গ্যাসের বর্তমান ঘনমাত্রা হলো 1.7 ppm এবং তা প্রতি বছর 1.2 হারে বৃদ্ধি ঘটছে। বায়ুতে CH4 এর ঘনমাত্রা CO2 এর চেয়ে কম হলেও CH4 অণুর তাপ ধারণ ক্ষমতা CO2 তুলনায় প্রায় 25 গুণ। CH4 বৃদ্ধির কারণ। ধান খেতে বিভিন্ন ঔষধি উদ্ভিদ ও জলাভূমির উদ্ভিদে মরণের পর ব্যাকটেরিয়ার প্রভাবে সেলুলোজ অবায়বীয় পচনের ফলে CH4 গ্যাস উৎপন্ন হয়। 2C6H10O5 and plus 2NH2O ব্যাকটেরিয়া সমান 6NCH4 plus 6NCO2। গবাদি পশুর বিভিন্ন প্রাণীর মলমূত্র ও মূল
মৃত জীবদেহীদের পচনের ফলে CH4 গ্যাস উৎপন্ন হয়, বায়ুতে মিশে থাকে। এছাড়া বিভিন্ন পচনশীল জৈব পদার্থ যেমন গ্যাস এবং তৈলের খনি থেকে নিয়মিত CH4 গ্যাস বায়ুতে যুক্ত হয়ে এবং ঘনমাত্রা বৃদ্ধি করছে। এর ফলে গ্রিন হাউস গ্যাসের প্রভাব সৃষ্টি হয়েছে। CFC গ্রিন হাউস গ্যাসটিতে CFC গ্যাসের ভূমিকা 16% এবং CO ও CH4 এর পরে তৃতীয় স্থানে। বায়ুমণ্ডলে CFC এর ঘনমাত্রা লো কনসেন্ট্রেশন হলেও CFC অণু সুপার গ্রিন হাউস এফেক্ট করতে পারে, কারণ বিভিন্ন CFC গ্যাসের তাপ ধারণ ক্ষমতা CO2 এর তুলনায় 15,000 থেকে 20,000 গুণ বেশি। 1987 সালে কানাডার মন্ট্রিয়াল সিটিতে সম্পাদিত মন্ট্রিয়াল প্রোটোকল অনুসারে উন্নয়নশীল দেশসমূহ CFC উৎপাদন এবং ব্যবহারে 2010 সালের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। কিন্তু এই চুক্তি অবমূল্যায়ন করে গোপনে কোনো দেশে এখনও CFC উৎপাদন বাজারজাত করা হচ্ছে। CFC সমূহের বিভিন্ন ব্যবহারের মধ্যে রয়েছে AC, রেফ্রিজারেটর, ফ্রিজ প্রভৃতি হিমায়ক যন্ত্র তরল রূপে ব্যবহার, তরল প্রসাধনী, স্প্রে তরল রূপে, ফোম শিল্প ও ড্রাই ক্লিনার্সে CFC ব্যবহৃত। CFC যৌগসমূহ দীর্ঘকাল বায়ুমণ্ডল থেকে যায় এবং গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে। ওজোন বায়ুমণ্ডলের গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে O2 এর ভূমিকা 8% এবং তা CO2 ও H2O চতুর্থ অবস্থানে। বায়ুমণ্ডলে O2 গ্যাসের অবস্থান অনুসারে একদিকে স্ট্রাটোস্ফিয়ারের উপকারী প্রভাব, অপরদিকে ট্রপোস্ফিয়ারে CO3 গ্যাসের ক্ষতিকর দূষণপূর্ণ প্রভাব গ্রিনহাউস প্রভাব রয়েছে। বর্তমানে ট্রপোস্ফিয়ারের বায়ুতে বিভিন্ন স্থানে O3 গ্যাসের সর্বাধিক গড় বৃদ্ধির হার 0.4 থেকে 1%। উল্লেখযোগ্য O3 অণুর তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড অণুর তুলনায় প্রায় 10 গুণ বেশি। CO2 গ্যাসের বৃদ্ধির কারণ বিভিন্ন মোটরায়ন, কলকারখানা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন শিল্প কারখানায় ফসিল জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম দহনের ফলে ক্রমাগত নাইট্রোজেন বিভিন্ন অক্সাইড সমূহ উৎপন্ন হচ্ছে। এসব উৎপন্ন NO2 যা রন্ধনমূলী হওয়ায় এরা বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড যৌগ O2 এর সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাস উৎপন্ন করে থাকে। বায়ুতে NO এর বৃদ্ধির সাথে সাথে NO3 গ্যাসের বৃদ্ধি ঘটে। নাইট্রাস অক্সাইড গ্যাস গ্রিনহাউস গ্যাস বা গ্লোবাল ওয়ার্মিং NO2 এর ভূমিকা প্রায় 5%। এক্ষেত্রে NO2 অণুর তাপ ধারণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের অণুর প্রায় 270 গুণ। NO2 গ্যাসের বৃদ্ধির কারণ বিভিন্ন মোটরায়ন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, পেট্রোলিয়াম গ্যাসের দহনের ফলে সৃষ্ট NO2 গ্যাসের বায়ু যুক্ত হয়ে থাকে। এর ফলে NO2 গ্যাসের বার্ষিক গড় বৃদ্ধি পেল 0.2 থেকে 0.3%। গ্লোবাল ওয়ার্মিংয়ে CO2 এর ঘনত্ব বৃদ্ধির প্রভাব বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণ হলো CO2 গ্যাসের অস্বাভাবিক ঘনত্ব বৃদ্ধি। বায়ুমণ্ডলে থাকা CO2 গ্যাস লক্ষ কোটি বছর উদ্ভিদের সালোক শোষণ দ্বারা শোষিত হয়ে হ্রাস পেয়ে 1850 খ্রিস্টাব্দে প্রায় 0.029% স্থির ছিল। কিন্তু বিগত 60 বছর মানুষের দ্বারা জীবাশ্ম জ্বালানি, কয়লা ব্যবহার ও বনাঞ্চল ধ্বংসের কারণে CO2 গ্যাস বায়ুমণ্ডল বৃদ্ধি পেয়ে 2008 সালে 0.385% এবং পেট্রোলিয়াম অধিকার ব্যবহৃত হয়েছে, যা 33% বৃদ্ধি হারের সমতুল্য। এক কথায় 290 ppm থেকে বৃদ্ধি পেয়ে 385 ppm হয়েছে। 1 ppm পার্টস পার মিলিয়ন। বিগত 50 বছরে 0.6 হারে গ্লোবাল ওয়ার্মিং তাপমাত্রা বেড়েছে, কারণ 33% CO2 গ্যাসের বৃদ্ধি বিকিরিত IR রশ্মি তাপ অধিক পরিমাণে শোষণ করেছে। শোষিত তাপের 20% বায়ু তাপমাত্রা বৃদ্ধি এবং 80% সমুদ্রের পানি চলিয়ে বাষ্পে খরচ হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং এর বর্তমান ক্ষতিকর ফল রেকর্ড মতে 1997 থেকে 1999 সালে 3 বছরে পৃথিবীতে সবচেয়ে বেশি উষ্ণ বছর হটেস্ট ইয়ার ছিল। 1987 থেকে 1997 এ দশকে আগের দশকে ছিল 10 গুণ সামুদ্রিক ঝড় এবং সর্বনাশা বন্যা, এবং এর প্রভাবে 1998 থেকে 1999 সালেও ছিল। রেকর্ড এর মতে 10% গ্লোবাল স্নো পরিসর কমে গেছে। মেরুতে সাগর বরফের 40% কমেছে, বরফ জমাট বাঁধা 20% কমেছে এবং উত্তর গোলার্ধে 10% বৃষ্টিপাত বেড়েছে। বিজ্ঞানীদের মতবাদ নিম্নরূপ। বর্তমানে কম্পিউটার মডেলের অধিকাংশ পরিবেশ বিজ্ঞানী ধারণা বর্তমান হারে CO2 বৃদ্ধি পেলে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 250 সালে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 18 ডিগ্রি হবে। এর ফলে সমুদ্র তীরবর্তী দেশ ভারত, মালদ্বীপ, মিয়ানমার, বাংলাদেশ সহ প্রায় 17% স্থলভূমি সমুদ্রের জলমগ্ন হবে। কৃষি জমি লবণাক্ত হয়ে ফসল খরচ ব্যাপক হ্রাস পাবে, ফসল উৎপাদন ব্যাপক হ্রাস পাবে, জনসংখ্যার চাপে খাদ্য সংকট সৃষ্টি হবে, জলবায়ু পরিবর্তন দেখা যাবে, সাইক্লোন, ঝড় ও প্রবল হবে।
দাবানলের কারণে বিভিন্ন বনভূমি ধ্বংস সম্ভাবনা বৃদ্ধি পাবে। উত্তর গোলার্ধের মধ্যে অঞ্চলে দেশগুলো অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাপক হারে হ্রাস পেয়ে খাদ্য সংকট বৃদ্ধি পাবে। অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব বিপন্ন হবে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেনিস মার্ফির পর্যবেক্ষণ সিদ্ধান্ত মতে 40% স্তন্যপায়ী, 23% প্রজাতি এবং কয়েকশো প্রজাতির পাখি বিলুপ্ত হবে। বৈশ্বিক উষ্ণতা হ্রাসের জন্য বিবেচনা করণীয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কারণ গ্রিনহাউস গ্যাস CO2, CH4, CFC, NO2 গ্যাস ইত্যাদি নিঃসরণ কমিয়ে আনার জন্য এসব গ্যাসের মূল উৎসসমূহের ব্যবস্থা নেওয়া প্রাথমিক প্রয়োজন। তাই শিল্পোন্নত দেশসমূহের শিল্প কারখানার জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম ব্যবহারে ক্রমশ হ্রাস করে শিল্প কারখানা যন্ত্রপাতিতে প্রয়োজনীয় পরিবেশ বান্ধব গ্রিনহাউস জ্বালানি উৎপাদনে ব্যবহার করতে হবে। এর ফলে CO2 ও NO2 গ্যাসের নিঃসরণ হ্রাস পাবে। 1850 সাল পর্যন্ত বায়ুমণ্ডলে প্রাকৃতিকভাবে NO2 গ্যাসের পরিমাণ ভারসাম্য রক্ষাকারী NO2 এর প্রধান বাহক ও সিঙ্ক রূপে সবুজ বনভূমি বৃদ্ধি ও সংরক্ষণে বিশ্বব্যাপী ব্যবস্থা করতে হবে। সুপার গ্রিনহাউস এফেক্ট সৃষ্টিকারী CFC গ্যাসসমূহের উপাদান ও ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে 1987 সালে সম্পাদিত মন্ট্রিয়াল চুক্তি সকল দেশে সঠিকভাবে অনুসৃত হয়েছে কিনা তদারকি করতে হবে। এর সাথে CFC গ্যাসের বিকল্প CFC গ্যাসের উৎপাদন ব্যবহার নিশ্চিত করতে হবে। বায়ুমণ্ডলে CFC গ্যাসের বৃদ্ধির হার হ্রাসের জন্য প্রতিদিন জনপদে ও শহরাঞ্চলে পচনশীল জৈব পদার্থ ও মৃত জীবদেহের পচনরোধক সুষ্ঠু সুয়েজ ব্যবস্থা কার্যকর রাখতে হবে। বিদ্যুৎ উৎপাদন নিউক্লিয়ার শক্তি, সৌরশক্তি, বায়ুপ্রবাহ শক্তি ও জোয়ার ভাটার শক্তি ব্যবহার করতে হবে। এর ফলে গ্রিনহাউস পরিবেশ সৃষ্টি হবে। 2021 সালে ধারিত্রী দিবস 22 এপ্রিল বিশ্ব নেতা সম্মেলনে সিদ্ধান্ত মতে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করেন 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ বর্তমানে কার্বন অর্ধেকে নিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। পৃথিবীতে আবদ্ধ সূর্য রশ্মির প্রায় 34% ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে পুনরায় মহাশূন্যে ফেরত যায়। সমুদ্রের স্থল বা সমুদ্র কর্তৃক প্রায় 42% শোষিত হয়। সমুদ্র রাশিকে বাষ্পীভূত করতে ও জলীয় বাষ্পকে পানি চক্রে প্রবাহমান রাখতে 23% সূর্য রশ্মি ব্যয়িত হয়। বায়ু প্রবাহ অব্যাহত রাখতে ও সমুদ্রের পানি প্রবাহ অব্যাহত রাখতে প্রায় 1% কিছু কম অবশিষ্ট 0.23% বায়ুতে উদ্ভিদের সালোকসংশ্লেষণ মেকানিজমে। CFC এর ব্যবহার ও ওজোন স্তরের ক্ষয়। স্ট্রাটোস্ফিয়ারের ওপর ইউভি রশ্মির প্রভাবে O2 অণু ভেঙে গিয়ে O2 অণুতে পরিণত হয়। ওই অতি সক্রিয় ও পরমাণু আরও O2 অণুতে আঘাত করে ওজোন O3 অণু গঠন করে। এখানে M হলো স্ট্রাটোস্ফিয়ারের যে কোনো কণা অবশিষ্ট শক্তি শোষণ করে। এই ওজোন গ্যাস স্ট্রাটোস্ফিয়ার অংশের চক্রাকারে বায়ুমণ্ডলের উপর গভীর স্তর সৃষ্টি করে শত সহস্র বছর ধরে পৃথিবীর বাণীকোলে ইউভি রশ্মির প্রভাবমুক্ত রেখেছে। ওজোন স্তরে O2 ও O3 গতিশীল সাম্যাবস্থায় থাকায় এই ওজোন স্তরের ঘনত্ব স্থির ছিল। 1982 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জো ফোরম্যান লক্ষ্য করেন আন্টার্কটিকার উপরিভাগে স্ট্রাটোস্ফিয়ারের ওজোন স্তরটি ঘনত্ব কমে গেছে। এরপরে দেখা গেল স্ট্রাটোস্ফিয়ার বা সর্বত্র ওজোন স্তর কম বেশি পাতলা হয়ে গেছে। ওজোন স্তরে পাতলা হওয়া ঘটনাকে ওজোন স্তর ক্ষয় বা ছিদ্র ওজোন স্তর গহ্বর বলে। গ্যাসের ঘনত্বকে এককে ডবসন একক IDU। নাতিশীতোষ্ণ অক্ষাংশ অঞ্চলে বায়ুমণ্ডলে ওজোন স্তরের স্বাভাবিক ঘনত্ব 350 DU, কিন্তু ক্রান্তীয় অঞ্চলে উপমেরু অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব প্রায় 250 U থেকে 450 DU হয়। উপমেরু থেকে উপমেরু অঞ্চলে ওজোন গ্যাসের স্থানান্তর বেশি হওয়ার কারণে স্ট্রাটোস্ফিয়ারের ফলে ক্রান্তীয় অঞ্চল থেকে উপমেরু অঞ্চল ওজোন স্থানান্তর অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব ক্রান্তীয় অঞ্চল অপেক্ষা বেশি হওয়ার কারণ স্ট্রাটোস্ফিয়ারের বায়ু প্রবাহের ফলে ক্রান্তীয় অঞ্চল থেকে উপমেরু অঞ্চলে ওজোন স্তরের স্থানান্তর। 1986 খ্রিস্টাব্দে ডক্টর সুসান সোলেমান ওজোন স্তর ক্ষয়ের জন্য ক্লোরিন দূষণকে দায়ী করেন। আর 1995 খ্রিস্টাব্দে নোবেল বিজয়ের পর জে ক্রুডসেন ও মারিও জে মালিনা ও শেউর বোরোল্যান্ড গবেষণায় প্রতিষ্ঠা করা হয়েছে সিদ্ধান্ত ক্লোরোফ্লোরোকার্বন CFC এর নির্গত অধিক প্রক্রিয়ায় ক্লোরোফিন কার্বন ওজন হয়। রেকর্ড মতে 1980 দশকে প্রতি বছর 10 লক্ষ টন CFC গ্যাস বায়ুমণ্ডলে মিশেছে। ফলে CFC এর নম্বর সংকেত ও সারণী 1.9 এ উল্লেখ করা হলো। এক্ষেত্রে CFC11 ও CFCl এটি হলো CFCl। এটি নরম ফোম যেমন গাড়ির সিট, বালিশ, কুশান, কার্পেট, রেফ্রিজারেটর, ফ্রিজার ও স্প্রে ক্যান ইত্যাদিতে ব্যবহৃত হয়। CFC12 এটি হলো CF2Cl2। এটি প্লাস্টিক ফোম, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, স্প্রে ক্যান, বডি সুগন্ধি স্প্রেতে ব্যবহৃত হয়। CFC113 এটি হলো CF2Cl, CFCl2। গ্রিনহাউস গ্লু ও বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট
সোল্ডার ধুয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হয়। সিএফসি দ্বারা ওজনের স্তরের ক্ষয় ক্লোরোফ্লোরোকার্বন নামক জৈব যৌগকে সিএফসি বলে। বিভিন্ন সিএফসি যৌগ নিষ্ক্রিয়, অদাহ্য ও উৎস সহজেই ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে গ্রিজ, গ্রু ও বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে সোল্ডার ধুয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হয় সিএফসি 113। বৃষ্টি ও অন্যান্য উপায়ে সিএফসি রশ্মি বায়ুমণ্ডলে সিসিএল বন্ধন ভেঙে ইলেকট্রনযুক্ত ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। তখন সিএফসি এর ইউভি রশ্মি আলোকে দ্বারা সিসিএল বন্ধন ভেঙে ইলেকট্রনিক ক্লোরিনযুক্ত পরমাণু উৎপন্ন করে। বিজোড় ইলেকট্রনসমূহ সিএল পরমাণু বা মুক্ত ইলেকট্রন অধিক সক্রিয় হওয়ায় ওজন অণুর সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোঅক্সাইড মূলক ClO2 গ্যাস উৎপন্ন করে। পরে ClO মুক্তমূলক অক্সিজেনের পরমাণুর সাথে বিক্রিয়া করে O2 পরমাণু ও ক্লোরিন পরমাণু তৈরি করে। এক্ষেত্রে সিএল পরমাণুর সমশক্তিয় প্রভাবকসমূহ কাজ করে 2 অণু ওজন ভেঙে 3 অণু অক্সিজেন তৈরি করে। ট্রপোস্ফিয়ার এক্ষেত্রে দেখা যায় স্ট্রোস্ফিয়ারের সিএল পরমাণু অর্ধায়ু প্রায় 200 বছর। এ সময় 1 লক্ষ ওজন পরমাণু সিএল অণুকে ভেঙে দিতে পারে। সিএল পরমাণুর চেয়ে বিআর পরমাণুর ক্ষেত্রে প্রবণ ক্ষমতা আরও বেশি, কিন্তু স্ট্রোস্ফিয়ারের স্থায়িত্ব কম। অগ্নি নির্বাপণে ব্যবহৃত হ্যালোনস বা BCF অর্থাৎ CBr2ClF। এই কীটনাশকগুলো ব্যবহৃত CH3 ও Br হলো স্ট্রাটোস্ফিয়ারে ব্রোমিনের উৎস। ওজনের স্তরে ক্ষয়কারী পদার্থ পদার্থের মধ্যে সিএফসি হলো প্রধান। সিএফসি ছাড়াও N2O, NO, CH4 ও হ্যালোজেনসমূহ BSF ও CHBr, CCl ওজনের স্তর ধ্বংস করে থাকে। পরিবেশ বিজ্ঞানীরা বিগত সেপ্টেম্বরে 2003 সাল পর্যন্ত সংগৃহীত ডাটা মতে দক্ষিণ মেরু অঞ্চলে 80% ওজনের স্তর নষ্ট হয়েছে এই প্রক্রিয়ায়। ওজনের স্তর ক্ষয় রোধে ব্যবস্থা। ওজনের স্তর রোধ করতে 1987 খ্রিস্টাব্দে কানাডায় ম্যাটেরিয়াল প্রোটোকল নামে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি মতে 1995 সালের মধ্যে সিএফসি হ্যালোজেনস উৎপন্ন বন্ধ করা, ClCl2, CH3 Br ও মিথাইল ক্লোরোফর্ম বাণিজ্যিকভাবে বন্ধ করা, সিএফসি অ্যারোসল হাইড্রোকার্বন যেমন আইসোবিউটেন ব্যবহার বন্ধ করা, রেফ্রিজারেটর সিএফসি এর বদলে হাইড্রোকার্বন সমূহ HCFC যেমন CH2Cl বন্ধ করা। সিএফসি এর তুলনায় HCFC ট্রপোস্ফিয়ারে কম স্থায়ী, কারণ H পরমাণু OH মূলক দ্বারা আকৃষ্ট হয়ে পানি ও কার্বন মূলক সৃষ্টি হয় এবং CF2Cl ও OH দ্বারা H2O CF2Cl হয়। এছাড়াও 2040 খ্রিস্টাব্দে সিএফসি এর ধারাবাহিক বাদ দিয়ে হাইড্রোকার্বন সমূহ CFC মোটর কার ও এয়ার কন্ডিশনে ব্যবহার করা। CFC-Cl এর কোনো পরমাণু নেই। F পরমাণু হলো O2 ভাঙনের দুর্বল প্রভাবক। সুখবর হলো এই ব্যবস্থার ফলে ট্রপোস্ফিয়ারের হ্যালোজেনের লেভেল কমতে শুরু করেছে। তবে পরিবেশ বিজ্ঞানীদের মতে ক্ষয়প্রাপ্ত ওজোন স্তর সম্পূর্ণ হতে 100 বছর সময় নেবে। সিএফসি ও HCFC নাম্বারিং পদ্ধতি। এক্ষেত্রে ABC নাম্বারিং সংখ্যা 101 = 11, CFC নাম্বারিং সংখ্যা 11, CFC 11 বলা হয়। অনুরূপভাবে ক্লোরোফেনলকে CFC 22 বলা হয়। 1.13 অ্যাসিড বৃষ্টি ও এর প্রতিকার। অ্যাসিড রেইন অ্যান্ড ইটস প্রিভেন্ট। বৃষ্টির জলে পিএইচ এর মান কম হতে হতে 5.61 হলে এটিকে অ্যাসিড বৃষ্টি বলে। এক্ষেত্রে অ্যাসিড বৃষ্টি বায়ুমণ্ডলে অধক্ষেপ বৃষ্টিতে পিএইচ এর মান 5.6 এর কম হলে অধক্ষেপ অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড সৃষ্টির কারণ হচ্ছে মনুষ্য সৃষ্ট অ্যাসিড প্রক্রিয়া। সাধারণত কলকারখানা অঞ্চলে অ্যাসিড বৃষ্টি পিএইচ মান 5.6 থেকে 3.5 এর মধ্যে থাকে। এর মূলত 3টি অ্যাসিড H2SO3, H2SO4 ও HNO3 ভূমিকা রয়েছে, যা প্রাইমারি দূষক বা SO2 গ্যাস বা নাইট্রোজেন অক্সাইড এ উৎপন্ন হয়, যেমন সালফিউরাস অ্যাসিড। অধিক সালফিউরাসযুক্ত কয়লা পোড়ালে SO2 গ্যাস উৎপন্ন হয়ে বাতাসে মিশে ভাসমান অবস্থায় বায়ুকে দূষিত করে। বায়ুর বৃষ্টিতে SO2 বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। পরে বায়ুর ও দূষক ও ওজোন ও হাইড্রোজেন পারঅক্সাইড জারিত হয়ে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হয়। H2O, SO2, H2SO3, H2SO4, H2O2, H2SO4, H2O। এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড বায়ু দূষণ SO2 জারিত হয়ে SO2 গ্যাসে পরিণত হয়। পরে ওই SO2
পানিসহ বিক্রিয়ায় H2SO4 অ্যাসিড উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিড জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্পে মোটর ইঞ্জিনে N2 গ্যাস ও O2 গ্যাস বিক্রিয়ায় NO গ্যাস উৎপন্ন হয়। পরে বায়ু অক্সিজেন সহ NO2 বিক্রিয়া করে NO2 ও ওজন পানির সাথে যুক্ত হয়ে HNO3 উৎপন্ন করে। এক্ষেত্রে সুইডেনে 1984 সালে pH 1.8 যা লেমন জুসের স্ট্রোমাক অ্যাসিডের মতো, যা ভার্জিনিয়া 1984 খ্রিস্টাব্দে অ্যাসিড বৃষ্টিতে হয়েছিল। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব বর্তমানে রিপোর্টিংয়ে প্রকাশিত ভারতের মথুরা অয়েল রিফাইনিং থেকে নির্গত SO2 বৃষ্টি পানিতে দ্রবীভূত অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে। অ্যাসিড বৃষ্টি থেকে তাজমহল মার্বেল পাথর আক্রান্ত হচ্ছে। অ্যাসিড বৃষ্টিতে বিভিন্ন ধাতু, ব্রিজ ও অট্টালিকা ক্ষতিগ্রস্ত হয়। অ্যাসিড বৃষ্টির ফলে জলজ ও প্রাণী উদ্ভিদের আক্রান্ত হয়। কম পিএইচে পানিতে মাছের ডিম হ্যাচিং বাধাপ্রাপ্ত হয়। অধিক অম্লত্বের কারণে অগ্নাশয়ে সমগ্র বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে জলাশয় বন্ধত্ব হয়ে যেতে পারে। অ্যাসিড বৃষ্টির প্রভাবে অরণ্য বিশেষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বীজের অঙ্কুরোদ্গমে অ্যাসিড বৃষ্টি বাধাপ্রাপ্ত হয়। মাটির উপাদান ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক ধাতু ও ফসফরাস যৌগ ইত্যাদি ধুয়ে মাটিকে অনুর্বর করে দেয়। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? SO2। অ্যাসিড বৃষ্টির প্রতিকার অ্যাসিড বৃষ্টি হওয়ার পর পুকুর ও হ্রদে পানিতে কৃষিজমিতে চুন বা লাইম অথবা চুনা পাথর গুঁড়া ছিটিয়ে দেওয়া দরকার। তখন অতিরিক্ত অ্যাসিড ক্যালসিয়াম লবণে পরিণত হয় এবং এরূপ লাইন কাজে অর্থ ব্যয় খুব বেশি। দ্বিতীয় পদ্ধতি হলো ট্রপোস্ফিয়ার H2 গ্যাসোফোর মুক্ত রাখার ব্যবস্থা করা। এজন্য শিল্পক্ষেত্রে FDG প্লান্ট ও মেটাল কারে ট্রাকালাইট কনভার্ট ব্যবহার করে NH4 গ্যাসকে বিজারিত করে নাইট্রোজেন 2 গ্যাসে পরিণত করা। FDG প্লান্ট শিল্প কারখানায় চিমনি দিয়ে নির্গত SO2 গ্যাসের মিশ্রিত ফ্লু গ্যাসকে চুনাপাথর বা চুনের গুঁড়া মিশ্রিত পরিচালনা করা হয়। এতে SO2 শোষিত হয়। একে ফ্লু গ্যাস ডিসালফারেশন বা FDG প্লান্ট বলে। FDG প্লান্টকে SO2 গ্যাসে পরিণত করে জিপসাম অথবা H2SO4 অ্যাসিড উৎপন্ন করা যায়। এই FDG প্লান্টের উৎপন্ন জিপসাম ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহৃত হয়। আবার মিথেন CH4 দ্বারা CO2 গ্যাসকে জারিত করে H2S গ্যাস ও H2S গ্যাস CO2 মিশ্রণকে Fe2O3 দ্বারা বিজারিত করে সালফারে পরিণত করা যায়। এই সালফার থেকে H2SO4 অ্যাসিড করা হয়। অটো এক্সস্ট সিস্টেম অটোমোবাইল ইঞ্জিনে নির্গত বায়ু দূষককে V2O3 দ্বারা বিজারিত করে CO2, N2 ও H2 গ্যাসে পরিণত করা হয়। একে বিজারিত করে N2 গ্যাস পরিণত করা যায়।